আমি প্রশান্ত ইস্ট বেঙ্গল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে যে ভিডিও সেই ভিডিওর বিষয়বস্তু একটু আলাদা। আজকে ফুটবল ছেড়ে একটু ক্রিকেট নিয়ে আলোচনা করব। আপনারা সকলেই জানেন যে ভারত সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ খেললো ইডেন গার্ডেন্সে এবং আজকে থার্ড ডে ছিল এবং ভারত সেই টেস্টে 30 রানে পরাজিত হয়েছে সাউথ আফ্রিকার কাছে এবং পরিসংখ্যান যা বলছে তাতে করে লাস্ট 15 বছরের মধ্যে ভারতের এটা সেকেন্ড পরাজয় সাউথ আফ্রিকার কাছে ইডেনের মাঠে। এখন সবার একটাই প্রশ্ন যে ভারতবর্ষের এই হারটা কেউ মেনে নিতে পারছে না এবং সকলের কাছে এটা একটা লজ্জাজনক হার। কেন ভারত যা ক্রিকেটে যে পারফরমেন্স করছে লাস্ট 3-4 বছর ধরে বলুন, সেই তুলনায় আমাদের সকলের এক্সপেকটেশন একটু হাই হয়ে গেছে এবং সেই হিসেবে কিন্তু পারফরমেন্সটা একদমই মেনে নেওয়া যাচ্ছে না। তার উপরে যেখানে ভারত ফার্স্ট ইনিংসে লিড নিয়েছিল সেখানে থেকে ম্যাচ ঘুরে গিয়ে হেরে যাওয়াটা এটা সকলের কাছেই একটু অবাক করেছে সবাইকে এবং এটা সকলের কাছে একটু লজ্জাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন এই হারের কারণটা কি এটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে কিন্তু কিছু কারণ যেটা বেরিয়ে আসছে, আমার কাছে 3টে প্রধান কারণ দেখতে পেয়েছি আমি এই হারের কারণ হিসেবে, সেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। সেটা হচ্ছে প্রথম কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে ভুল টিম নির্বাচন। সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে ভুল ব্যাটিং অর্ডার সিলেকশন এবং থার্ড যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে ওভার কনফিডেন্স এবং সাউথ আফ্রিকাকে একটু কমজোরি টিম হিসেবেই দেখা আর কি, যেটাকে আমরা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি যে ওভার কনফিডেন্স। এবার এই কারণগুলো যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ভুল টিম নির্বাচন। এটা কেন আমি বলছি সেটা কারণ হচ্ছে, দেখুন ছোটোবেলা থেকে আমরা তো ইডেন গার্ডেন্সে এবং অনেক খেলাই দেখেছি মাঠে গিয়ে এবং টেস্ট ম্যাচ বলতে আমরা বুঝে থাকি যে একটা টিম কম্বিনেশন, একটা ব্যালেন্স সাইড সবসময় প্রেফার করা হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি 6খানা ব্যাটসম্যান ইনক্লুডিং উইকেট কিপার এবং 5টা বোলার, তার মধ্যে একটা অলরাউন্ডার। এটা এতদিন ধরে আমরা দেখে এসছি। আর সেকেন্ড যেটা হচ্ছে যে টিমের যে কম্বিনেশনটা হবে সেখানে টেস্ট ম্যাচে আমি মনে করি ফার্স্ট ডাউন যে প্লেয়ারটা নামবে তার কিন্তু একটা বিরাট একটা দায়িত্ব থেকে যায়, রেসপন্সিবিলিটি থেকে যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা ইন্ডিয়ান টিমটা দেখি, ক্রিকেট টিমটা দেখি, সেটা আমার কাছে কিন্তু একদম ভুলে ভরা টিম আমার মনে হয়েছে। কারণ এই টিমে আমি দেখতে পাচ্ছি 3-3খানা উইকেট কিপার, 3-3খানা অলরাউন্ডার এবং 4খানা স্পিনার এই টিমে নেওয়া হয়েছে এবং এটা আমার কাছে মনে হয়েছে যে এটা টিমটা ঠিক ব্যালেন্স টিম হয়নি। কেন 3খানা উইকেট কিপারের নিতে হলো ব্যাটসম্যান হিসেবে, এটা আমাকে খুবই অবাক করেছে। যেখানে ভারতবর্ষে এখন ট্যালেন্টের অভাব নেই, বিশেষ করে ক্রিকেটে প্রচুর ভালো ভালো ক্রিকেটার উঠে আসছে। রঞ্জি ট্রফি বলুন এবং এইসব ঘরোয়া দলীপ ট্রফি বলুন, ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হচ্ছে তাতে কিন্তু অনেক ভালো ভালো তরুণ প্লেয়ার ভালো ক্রিকেট খেলছে এবং তাদের সেই দিকে নজর না দিয়ে এইভাবে টিমটা গঠন করা কিন্তু আমার মনে হয় এটা বিপক্ষে গেছে এবং এই টিম ম্যানেজমেন্ট যে টিমটা বেঁচেছে এরা কি হিসেবে টিমটা বাঁচলো এটা আমার বোধগম্য হলো না এবং আমার মতে একটা T20 টিমকেও টেস্ট ম্যাচ খেলতে নামানো হয়েছে এবং তার ফল হাতে নাতে পেয়েছে ইন্ডিয়া টিম। এবার টিম প্রসঙ্গে আমি বলছি, দেখুন এই টিমে কিন্তু যদি আপনি স্পেশালাইজ ব্যাটসম্যান বলুন, আমি বলবো 3 থেকে 4 জন। এক হচ্ছে যশস্বী জয়সওয়াল, রাহুল, তারপরে শুভমান গিল, আর আমি যদি ধরি ঋষভ পান্ত। এছাড়া কিন্তু সবই অলরাউন্ডার নাহলে মেকশিফট ব্যাটসম্যান হিসেবে নামানো হয়েছে এবং আমাকে আরেকটা ডিসিশন খুবই অবাক করেছে, যেটা হচ্ছে যে ফার্স্ট ডাউনে ওয়াশিংটন সুন্দরকে নামানো।
যদিও সে কিছুটা সময় কাটিয়েছে এবং কিছুটা রান করেছে, কিন্তু এই পজিশনে আমরা এতদিন দেখে এসেছি যে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ারকেই কিন্তু ফার্স্ট ডাউনে আমরা খেলতে দেখেছি। সেটা দিলীপ ভেঙ্গসরকার হোক, সেটা সঞ্জয় মঞ্জরেকার হোক, সেটা রাহুল দ্রাবিড় হোক, সেটা ভিভিএস লক্ষ্মণ হোক, সেটা বিরাট কোহলি হোক। তো সেই তুলনায় ওয়াশিংটন সুন্দর কি করে ফার্স্ট ডাউনে আসে, একটা বেসিক্যালি ওর ডেবিউ হয়েছে বোলার হিসেবে, সেখান থেকে ওকে ব্যাটসম্যান তৈরি করা হচ্ছে, তাই বলে তাকে একদম ফার্স্ট ডাউনে নামানো এটা কতটা যুক্তিযুক্ত, এটা কিন্তু সবার মনে এই প্রশ্নটা জাগবে। সেকেন্ড যেই কারণটা আমি বলবো সেটা হচ্ছে এই ধ্রুব জুয়েল, একে দেখলাম সেকেন্ড ইনিংসে সেকেন্ড ডাউনে নামানো হলো। মানে আমার এটা বোধগম্য হচ্ছে না যে কিভাবে এই সব প্লেয়ারগুলো ইন্ডিয়া টিমে চান্স পায় এবং তাদেরকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে টেনে আনা হয়, যেখানে ভারতবর্ষে সূর্যকুমার যাদবের মতো প্লেয়াররা বসে আছে, যেখানে অভিমন্যু ঈশ্বরনের মতো প্লেয়ার বসে আছে, যারা নাকি আমি মনে করি কমপ্লিট টেস্ট ম্যাচ প্লেয়ার হবে, তার অনেক ধৈর্য থাকতে হবে, তার টেকনিক্যালি সাউন্ড হতে হবে, তবেই সে টেস্ট ম্যাচের জন্য উপযোগী। কিন্তু এখনকার দিনে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওয়ান ডে কি ইভেন T20 প্লেয়াররা মোর মানে এক্সপোজার পাচ্ছে ইন টেস্ট ক্রিকেট, এবং তার ফল কিন্তু আমরা হাতে নাতে পাচ্ছি। তো এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে অনেক ভাবতে হবে। ভারতবর্ষে কি ব্যাটসম্যানের অভাব যে আমাকে 3টে উইকেট কিপারকে নিতে হলো অ্যাজ এ ব্যাটসম্যান, KL রাহুল, ধ্রুব জুয়েল এবং ঋষভ পন্ত, কেন? এদিকে অনেক ভালো ব্যাটসম্যান কিন্তু বসে আছে, তারা কিন্তু চান্স পাচ্ছে না। তো এই যে হঠকারী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফল তো পেতেই হবে, এবং সেটা হাতে নাতে পেয়েছে। এবং আমি প্রথম দিনের টিম দেখেই আমি বলেছিলাম যে এই টিমে 3টে অলরাউন্ডার, 4টে স্পিনার, 3টে উইকেট কিপার, টিম কম্বিনেশনই মাথায় আমার ঢুকছে না, এটা কোনো ব্যালেন্স সাইড হতেই পারে না। এই পিচে 4টে স্পিনার, মানে আমি তো অবাক হয়ে গেলাম। সেকেন্ড ইনিংসে যে আমি তো ওয়াশিংটন সুন্দরকে কবার বল করেছে আমি জানি না, হ্যাঁ, মানে অবাক করে দিয়েছে আমাকে, 4টে স্পিনার কি করে হয়। আর বোলিং সাইডে ব্যালেন্সই তো হয়, 6খানা বোলার নিয়ে খেলছে, তার মধ্যে 4টে স্পিনার, 2টো ফাস্ট বোলার। আমরা এতদিন দেখে এসেছি 2টো ফাস্ট বোলার থাকে, 2টো স্পিনার থাকে, তার মধ্যে একটা অলরাউন্ডার চুজ করা হয়, সেটা পিচ দেখে চুজ করা হয়। যদি ফাস্ট বোলিংকে সহায়তা দেয় তাহলে সেক্ষেত্রে এমন অলরাউন্ডার বাছা হয় যে নাকি ফাস্ট বল করতে পারে প্লাস তার সঙ্গে ব্যাটস করতে পারে। আর যদি স্পিনিং ট্র্যাক হয় সেক্ষেত্রে এমন অলরাউন্ডার বাছা হয় যে স্পিন বল করতে পারে, তার সঙ্গে ব্যাটসম্যানটাও ব্যাটিংটাও ভালো করতে পারে। তো এই যে টিম নির্বাচন, এখানেই কিন্তু আমার মনে হয় প্রাথমিক যে গলতটা করেছে টিম ম্যানেজমেন্ট এই টিম নির্বাচনে, তার ফল হাতে নাতে পেল। সেকেন্ড যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে ব্যাটিং অর্ডার, ভুল ব্যাটিং অর্ডার নির্বাচন। সেটা আমি এর আগে একটু বলে নিলাম যে ওয়াশিংটন সুন্দর কি করে ফার্স্ট ডাউনে নামে, আর ধ্রুব জুয়েল কি করে সেকেন্ড রাউন্ডে নামে, সেকেন্ড ডাউনে যেখানে আমাদের ভালো ব্যাটাররা বসে আছে। আমার কথা হচ্ছে ধ্রুব জুয়েল কি করে আসবে মানে এই ইন্ডিয়া টিমে, যেখানে সূর্যকুমার যাদব বসে আছে, যেখানে অভিমন্যু ঈশ্বরনের মতো রঞ্জি ট্রফিতে ভালো খেলা প্লেয়ার বসে আছে, এছাড়া আরও অনেক ভালো ব্যাটার রয়েছে যাদেরকে অনায়াসে নির্বাচন করা যেত, তারা চান্স পেল না। আর এই ধ্রুব জুয়েল কোথা থেকে চলে এলো আমি বুঝতে পারলাম না। এর আগে আমরা যে টেস্ট ম্যাচ খেলেছি সেখান থেকে এতটা চেঞ্জেস সত্যি অবাক করে দিয়েছে। এবং একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান, যে নাকি টেকনিক্যালি সাউন্ড, যে নাকি স্পিনটা ভালো করে খেলতে পারে, এমন ব্যাটসম্যানকে ফার্স্ট ডাউনে চুজ না করে একটা মেকশিফট ব্যাটসম্যানকে কি করে ফার্স্ট ডাউনে নামানো হয়, এটা খুবই অবাক করার ব্যাপার। কারণ ফার্স্ট ডাউন এমন একটা পজিশন যেখানে প্লেয়ার কোন বলে সিঙ্গেল নিতে হবে, কোন বলে মারতে হবে, এই যে টেকনিক্যালি সাউন্ড না হলে সেই প্লেয়ারের পক্ষে কিন্তু এই ইডেনের যে পিচ ছিল সেই পিচে দাঁড়িয়ে থাকা খুব কঠিন। এবার আমার একটা ভয় লাগছিল যে ইন্ডিয়ার হেরে যাওয়াতে হয়তো এবার ম্যাচ কিউরেটর সঙ্গে ইন্ডিয়ার যে টিম ম্যানেজমেন্ট তার একটা হয়তো বিবাদ লেগে যেতে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে টিম আফটার দ্য ম্যাচ
প্রেস কনফারেন্সে এসে আমাদের কোচ গৌতম গম্ভীর বলে গেল যে না, আমরা এই পিচই চেয়েছিলাম, আমাদের ব্যাটসম্যানরা সেটা ঠিকঠাক করে খেলতে পারেনি, যার ফলে আমাদের এই ম্যাচ হারতে হয়েছে। এটা একটা স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল, নাহলে এটা নিয়ে কিন্তু কাদা ছোড়াছুড়ি হতো। এবং আমার যেটা মনে হয় সৌরভ গাঙ্গুলি বলে একজন ব্যক্তিত্ব হয়তো সিএবির প্রেসিডেন্ট পদে রয়েছে, তার জন্য হয়তো এটা একটু লঘু করেই দেখা হলো, নাহলে কিন্তু আমার মনে হয় পিচ কিউরেটারের উপরেই দোষটা চাপিয়ে যেত শেষ পর্যন্ত। যাই হোক, এটা একটা ভালো দিক যে টিম ইন্ডিয়া ক্রিকেট টিম ম্যানেজমেন্ট বেছে নিয়েছে, ইন্ডিয়া টিম তারা এটাকে মেনে নিল যে তাদের পছন্দ মতো পিচই হয়েছিল এবং সেই স্পিনিং ট্র্যাকই তারা চেয়েছিল। আমার এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া টিমে টি-20-র আলাদা ক্যাপ্টেন, ওয়ানডের আলাদা, আর টেস্ট ম্যাচের আলাদা ক্যাপ্টেন। এখানে যদি আলাদা ক্যাপ্টেন হতে পারে তাহলে কোচিং স্টাফের ক্ষেত্রে কেন একই কোচ থেকে যাচ্ছে? কেন প্লেয়ারদের মেন্টালিটির সঙ্গে সঙ্গে কোচেরও তো একটা মেন্টালিটির দরকার, যে টেস্ট ম্যাচে কিভাবে খেলতে হবে, প্লেয়ারদের কিভাবে পরামর্শ দেবে কোচ, কোন প্লেয়ার কখন নামবে, এটাও কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রাখে টেস্ট ম্যাচের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে টেস্ট ম্যাচের কোচ আলাদা হওয়া দরকার, টি-20 আর ওয়ানডের কোচ আলাদা হওয়া দরকার। কেন প্লেয়ারদের মানসিকতার সঙ্গে সঙ্গে আমার মনে হয় কোচেরও মানসিকতার চেঞ্জেসের দরকার। এবং সেক্ষেত্রে আমি মনে হয় ভিভিএস লক্ষ্মণকে যদি টেস্ট ম্যাচের জন্য ক্যাপ্টেন করা হয়, সেটা কিন্তু আমার মতে কিন্তু সার্থক রিপ্লেসমেন্ট হবে গৌতম গম্ভীরের। আর গৌতম গম্ভীর যতদূর আমি দেখেছি, ওকে চিনেছি, একটু আক্রমণাত্মক স্টাইলের ব্যাটসম্যান ছিল এবং কোচিং স্টাইলটা অনেকটা আক্রমণাত্মক। সেক্ষেত্রে আমি মনে করি হি ইজ মোর ক্যাপেবল আর কম্পিটেন্ট ফর টি-20 এবং ওয়ানডে। এবং আমি মনে করব ইমিডিয়েট বসে এইটাকে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং টেস্ট ম্যাচ কোচ আলাদা করে দেওয়া উচিত এবং ওয়ানডে অ্যান্ড টি-20-র জন্য আলাদা কোচ করে দেওয়া উচিত যদি আগামী দিনে ভারত সাফল্য পেতে চায়। আর লাস্ট যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে এই পিচে, এত বাউন্স পিচে খেলা একটু সত্যি খুব মানে অসুবিধাজনক এবং এখানে টেকনিক্যালি খুব সাউন্ড প্লেয়ার না হলে কিন্তু এই পিচে খেলা মুশকিল হয়ে যাবে। এবং যেখানে আমাদের যেই টিম নির্বাচন হয়েছে এটা পুরোপুরি আমি মনে করি টি-20 বা ওয়ানডে স্টাইলের টিম নির্বাচন হয়েছে, যারা আসবে এবং মারবে, 10 বলে 50 রান করবে সেই মানসিকতা নিয়ে খেলার মতো প্লেয়ার। এদের মধ্যে ধৈর্য কম, এদের মধ্যে টেকনিক্যালিটি না থাকার জন্যে এরা কিন্তু একটা বলে বিট হলেই পরের বলে 6-4 মারার টেন্ডেন্সি চলে আসে এদের মধ্যে এবং এরা মনে করে যদি আমি মোটামুটি 30-40 রান করে দিতে পারি আমার টিমে জায়গা পাকা। এই যে মানসিকতা, এই মানসিকতা চেঞ্জ করতে হবে, ম্যানেজমেন্টেরও চেঞ্জ করা উচিত এবং ম্যানেজমেন্ট যদি চেঞ্জ না করে আগামী দিনে কিন্তু এই টেস্ট ম্যাচে ভারতের সাফল্য পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়াবে। কেন এই মেকশিফট ব্যাটসম্যান বা বোলারকে দিয়ে কিন্তু বেশি জয় আদায় করতে পারবেন না, হয়তো ফ্লুকে একটা দুটো জয় চলে আসবে, কিন্তু কনসিস্টেন্সি যদি ধরে রাখতে চান সেক্ষেত্রে আমি মনে করি বেস্ট 11 বেছে নেওয়াই মানে ভালো সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে টেস্ট ম্যাচ খেলার মতো উপযোগী মানে প্লেয়ার আপনাকে খুঁজে বের করে আনতে হবে, যারা ধৈর্য ধরে মাঠে টিকে থেকে খেলতে হবে। আমরা ছোটোবেলায় দেখেছি টেস্ট ম্যাচ খেলতে গিয়ে রবি শাস্ত্রী বলুন, দিলীপ ভেঙ্কসারকর বলুন, আজহারউদ্দিন বলুন, তারা কিভাবে মাটি কামড়ে পড়ে থাকতো এবং এমনও দিন গেছে ইডেন গার্ডেন্সে রবি শাস্ত্রীকে কিন্তু বিদ্রূপের মুখে পড়তে হয়েছে স্লো ব্যাটিংয়ের জন্যে। আমরা যেটা জানি টেস্ট ম্যাচ মানেই একটু স্লো ব্যাটিং হবে, সেক্ষেত্রে 10 বলে 50 না বা 50 বলেও 50 না, সেক্ষেত্রে আমরা দেখি 80 বলে 40, 100 বলে 50, 125 বলে হয়তো 50, এরকম একটা আমরা দেখি। কিন্তু এখনকার দিনে ক্রিকেট কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, এরা হয়তো এমনভাবে খেলতে শুরু করে যার জন্যে বেশিরভাগ টেস্ট ম্যাচ কিন্তু 3 দিনে কি 4 দিনের মধ্যে শেষ হয়ে যায়। সেই একটা রোমাঞ্চকর যে একটা মুহূর্ত আমরা ছোটোবেলায় দেখেছি যে শেষ বেলায় গিয়ে শেষ দিনে গিয়ে একটা টেস্ট ম্যাচের পরিণতি হচ্ছে, এখনকার দিনে কিন্তু সেই জিনিসটা অভাব।
এটা আমি মনে করি যে এর জন্যে অনেকটাই দায়ী মানসিকতা, প্লেয়ারদের মানসিকতা। তাদের অতক্ষণ মাঠে ফিল্ডিং করা বা মাঠে ব্যাটিং করার যে ধৈর্য দরকার বা অতক্ষণ ধরে বোলিং করার যে ধৈর্য দরকার, সেই জিনিসটা হয়তো এখনকার প্লেয়ারের মধ্যে খুব অভাব দেখা দিচ্ছে। তো ওভারঅল যদি বলতে চাই, এই ইন্ডিয়া টিমের যদি সাফল্য আনতে হয়, ইমিডিয়েট পুরো মানে টিম সিলেকশনটা ঠিক করে করতে হবে, ব্যাটিং অর্ডার সিলেকশনটা ঠিক করে করতে হবে এবং প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। খাটো চোখে দেখলে হবে না, এবং আমার মনে হয় ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে একটু খাটো চোখেই দেখেছিল, যার জন্যে তারা হয়তো এই টিমটা নির্বাচন করার সাহস পেয়েছে। এটা যদি অস্ট্রেলিয়া হতো, আমি মনে করি না যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার এগেনস্টে এই টিম নামানোর সাহস দেখাতো। তো ওভারঅল ইন্ডিয়া ক্রিকেট টিমের ম্যানেজমেন্টকে অনেক ভাবতে হবে এই টিমটাকে নিয়ে, এবং আমাদের প্রচুর ট্যালেন্ট ছড়িয়ে আছে, সেখান থেকে উপযোগী প্লেয়ার, টেস্ট ম্যাচ খেলার মতো প্লেয়ারকে বেছে এনে তাদেরকে সুযোগ দিতে হবে, যারা নাকি আগামী দিনে ভারতকে একটা উঁচু জায়গায় নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিও এইটুকুনি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।